ওয়েলকাম। আজকের এই ক্লাসে তোমাদের যে বায়ুমণ্ডল টপিক এটা আলোচনা চলছিল, বায়ুমণ্ডল টপিকের যে চতুর্থ নাম্বার টপিক, যেটা শেষ হচ্ছেই না, একাধিক ক্লাস করা হয়েছে তাও শেষ হচ্ছে না, খুব বড় টপিক এই বায়ুমণ্ডল টপিকটি। সেটারই একটা ক্লাস যেটা আলোচনা চলছিল, কোনটা না বায়ুমণ্ডল টপিকের চতুর্থ নাম্বার টপিক বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। এই ক্লাসটা এখন কন্টিনিউ আছে। একাধিক কনসেপ্ট আলোচনা করা হয়েছে, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, বায়ুর চাপ বলয়গুলির সৃষ্টি কিভাবে হয়েছে, তারপরে শিফটিং অফ প্রেসার বেল্ট, বায়ু চাপ বলয়গুলি অগ্রসর কেন হচ্ছে, গতিশীল কেন হচ্ছে, এগুলো আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে যেটা আলোচনা করা হবে সেটা হবে ঘূর্ণবাত কি, প্রতীপ ঘূর্ণবাত কি। ঠিক আছে, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কি, এদের মধ্যে কি পার্থক্য, এগুলো তোমাদের রীতিমতো ক্রমাগত বরাবর কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসেই থাকে। যেমন এই ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এটা 3 নাম্বারের আকারে বা 5 নাম্বারের আকারে কিন্তু একাধিকবার তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্নে এসেছে। এছাড়াও এখান থেকে কনসেপচুয়াল শর্ট প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, সম্পূর্ণ আজকের এই ক্লাসে এই টপিকগুলি আজকে আলোচনা করব। দেখো, এটা আমি কি আঁকছি, এটা না আঁকলে কিন্তু এই প্রশ্নটা বা এই কনসেপ্টটা বুঝতে পারা যাবে না। এটা নিয়ে তো অনেক ক্লাস করেছি, আলোচনা করেছি, তাও রিভিশন করছি এবং এটার সাথে এটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা, আর নিরক্ষরেখার উভয় দিকে ঘিরে রয়েছে কি, যে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই স্থানটিতে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এটি হয়ে যায় নিরক্ষীয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন না, এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, এছাড়াও দুবার পার্টিকুলার লম্বভাবে কিরণ দেয়। গতদিন ক্লাসে আলোচনা করেছিলাম, একটা বলা হয় মহাবিষুব, একটা বলা হয় জলবিষুব। ঠিক আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উপর দিকে যখন যায় তখন এই যে স্থানটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়। ক্রান্তীয় উচ্চচাপ বলয়, ক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, আর এই নিরক্ষরেখার নিচে এটিও উচ্চচাপ হবে, কিন্তু তার নাম কি হবে না মকরীয় উচ্চচাপ বলে। কেন না, এখানে মকর ক্রান্তি রেখার অবস্থান, মকরীয় উচ্চ চাপ বলয়। ঠিক আছে, এবার দেখো ক্রান্তীয় উচ্চচাপের উপরে এই স্থানটা কি মেরু প্রদেশীয় আবার নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে। এইগুলো তো অনেকবার আলোচনা করেছি, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর কি, এই স্থানটা মেরু প্রদেশীয় হবে। অ্যাকচুয়ালি এটা সুমেরু, এটা হবে সুমেরু প্রদেশীয়, কারণ উত্তর গোলার্ধ থেকে সুমেরু বলা হয় আর দক্ষিণ গোলার্ধকে কুমেরু বলা হয়। কুমেরু নিম্নচাপ বলয়, কুমেরু নিম্নচাপ বলয়। তাহলে দুই গোলার্ধের উপর দিকে যে 90 ডিগ্রি এই যে স্থানটা, এটা কি, এটা উচ্চচাপ হবে, সুমেরীয় উচ্চচাপ আর কুমেরীয় উচ্চচাপ। তাহলে এটা রিভিশন হয়ে গেল, এটার সাথে সম্পর্কযুক্ত আছে। দেখো, আমরা আলোচনা করেছি যে বায়ু প্রবাহ কিভাবে ঘটে। বায়ু প্রবাহ জিনিসটা কি হয় না, একটা কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হয়, আর সেই স্থানটাকে কেন্দ্র করে চারিদিক থেকে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু, ভারী বায়ু এসে এই নিম্নচাপের বায়ু শূন্য ফাঁকা স্থানটিকে ভরার চেষ্টা করে, যার জন্য বায়ু প্রবাহ হয়। ঠিক সেই কারণে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কি হবে, এই মকরী উচ্চচাপ থেকে আর ক্রান্তীয় উচ্চচাপ থেকে বায়ুগুলি প্রবাহিত হবে, এবং বায়ু প্রবাহের দিকগুলি আলোচনা করেছিলাম। যেমন এটা হচ্ছে এদিক থেকে বায়ুটি এলে কি উত্তর গোলার্ধের ডান দিকে, মানে এই সাইডে হবে, এরকম ভাবে প্রবাহিত হবে বায়ুগুলি, আর এগুলি এরকম ভাবে প্রবাহিত হবে। এগুলি তো আলোচনা করেছিলাম। দেখো, এখন তাহলে একটা রিভিশন হলো, মূল যে পাঠ তার সাথে রিলেশন করে ক্লাসটা যুক্ত করালাম, তোমাদের রিভিশন হলো। এবার মূল পাঠে ফিরে আসছি। ঘূর্ণবাদ জিনিসটা কি না, এই কনসেপ্টটাকে কেন্দ্র করে কি হয়, যখন কোনো একটা পার্টিকুলার স্থানে, পৃথিবীর কোনো একটা পার্টিকুলার স্থানে এবং খুব বেশি একটা এরিয়া জুড়ে, প্রায় 100, 200, 1000, 900 কিলোমিটার এই স্থান জুড়ে যখন কোনো হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হয়, তখন যখন সেই স্থানে নিম্নচাপ সৃষ্টি হয় তখন
আশেপাশের স্থান থেকে কি হয়, আশেপাশের স্থান থেকে উচ্চচাপ থেকে শীতল ভারী বায়ুগুলি এই নিম্নচাপের দিকে ছুটে আসে এবং কি হয়, কুণ্ডলী, পৃথিবীর কোরিওলিস বলের প্রবাহে কি হয়, কুণ্ডলী এক আকৃতি হয়ে হয়ে এভাবে ঘুরতে ঘুরতে একটা আকৃতি বিশিষ্ট হয়ে ঘূর্ণবাত সৃষ্টি করে। এটা হচ্ছে জেনারেল ঘূর্ণবাতের একটা কনসেপ্ট। ঠিক আছে, তাহলে ঘূর্ণবাদ কি সেটা আমরা আলোচনা করলাম, বুঝতে পারলাম ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হয়। তাহলে তোমরা বলো, এই যে আমাদের এই যে পৃথিবীর যে চাপ বলয়গুলি কোথায় কোথায় ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে। দেখো নিশ্চয়ই যেখানে নিম্নচাপ সৃষ্টি হবে সেখানে ঘূর্ণবাদ হবে। তাহলে নিম্নচাপ স্থানগুলি কোথায়, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটাকে কেন্দ্র করে এই স্থানের মধ্যে নিম্নচাপ নিশ্চয়ই সৃষ্টি হবে। ঠিক আছে, আর দেখো এখানেও নিম্নচাপ আছে, এই স্থানের মধ্যেও ঘূর্ণবাদ সৃষ্টি হবে আর এই স্থানের মধ্যেও ঘূর্ণবাদ সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে আমরা এটা জানতে পারলাম। ঘূর্ণবাদ কি সেটাও আলোচনা করলাম। ঘূর্ণবাদের কিছু বৈশিষ্ট্য থাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য থাকে, যেগুলো তোমাদের প্রশ্নের আকারে থাকে বা তোমাদের 2 নাম্বার বা 3 নাম্বার প্রশ্নের আকারে থাকে। ঠিক আছে, সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণবাতের ঘূর্ণবাতের দিশা। দিশা মানে কি, মানে ঘূর্ণবাতটা যে ঘুরছে, এইটা যে ঘুরছে সেটা ক্লকওয়াইজ মানে ডান দিকে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ না বাম দিক থেকে ডান দিকে ঘুরবে, এটা আমাদের জানতে হবে। এটা তোমাদের শর্ট প্রশ্নের আকারও থাকে। দেখো তাহলে 0 ডিগ্রি অক্ষরেখার উপরে হচ্ছে উত্তর গোলার্ধ, 0 ডিগ্রি অক্ষরেখার উপরে উত্তর গোলার্ধ আর 0 ডিগ্রি অক্ষরেখার নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এটা তো আমরা জানি। আর ফেরেলের সূত্র কি বলে না, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। ঠিক আছে, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। তাহলে দেখো এই যে ঘূর্ণবাত, ঘূর্ণবাত এই ঘূর্ণবাতটা যদি উত্তর গোলার্ধে সৃষ্টি হয়, অর্থাৎ এই স্থানের মধ্যে উত্তর গোলার্ধে যদি সৃষ্টি হয়, তখন ঘূর্ণবাতের দিশাটা কিরকম হয় দেখো। তাহলে এটা একটা নিম্নচাপ প্রদেশযুক্ত স্থান, এখানে নিম্নচাপ হয়েছে, এদিক থেকেও বাতাস আসার চেষ্টা করবে, শীতল ভারী বায়ু এদিক থেকেও আসার চেষ্টা করবে, এদিক থেকেও আসার চেষ্টা করবে, এদিক থেকেও আসার চেষ্টা করবে। কিন্তু দেখো এবার হচ্ছে আসল জিনিসটা, নিম্নচাপ উপর দিক থেকে আসছে এবং সেটা উত্তর গোলার্ধ থেকে আসছে, সে তো ফেরেলের সূত্র মানবে। তাহলে ফেরেলের সূত্র যদি মানে, এর ডান দিক কোনটা হবে, এর ডান দিক হয়ে যাবে কোনটা, এর ডান দিক হয়ে যাবে, আসা উচিত ছিল তো এরকম, কিন্তু না, ফেরেলের সূত্র যে ডান দিকে বাঁকবে, তাহলে এর ডান দিক হয়ে যাবে এইরকম। ঠিক আছে, এবার দেখো এই দিক থেকে যখন বায়ুটি আসছে সেও তো ডান দিকে বাঁকবে, তখন এর ডান দিক কোনটা, এর ডান দিক হয়ে যাবে এই দিকটা। ঠিক আছে, এবার দেখো নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে, এর ডান দিক কোনটা, এর ডান দিক হয়ে যাবে, বলো, এর ডান দিক হয়ে যাবে এটা। আর এর ডান দিক কোনটা হয়ে যাবে বলো, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, অর্থাৎ এটা এরকম যাবে। এবার দেখো এটা যদি সার্কুলেশন করা হয়, দেখো এটা কি হচ্ছে, দেখো এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, দেখো এন্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝা গেল, যে ঘূর্ণবাত যখন উত্তর গোলার্ধে সৃষ্টি হয়, উত্তর গোলার্ধে যখন ঘূর্ণবাত সৃষ্টি হয়, তখন সেটা দিক কি হয়ে যায়, উত্তর গোলার্ধে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। কি না, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, বিপরীতে ঘোরে, এটা হচ্ছে ঘূর্ণবাতের দিশা। ঠিক এইরকম যখন এই ঘটনাটা যখন দক্ষিণ গোলার্ধে ঘটে, তখন কি হয়, দক্ষিণ গোলার্ধে, মনে করে এটা দক্ষিণ গোলার্ধে, এবার এই স্থানের মধ্যে দক্ষিণ গোলার্ধে হচ্ছে, তখন কি হচ্ছে, তখনও এভাবে আসছে বায়ুগুলো, এভাবে আসছে, চারিদিক থেকে আসছে শীতল ভারী বায়ুগুলি নিম্নচাপের স্থান পূরণ করার জন্য। তাহলে দেখো এটা দক্ষিণ গোলার্ধে, আর দক্ষিণ গোলার্ধে কি বলছে, দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বাঁকবে। তাহলে এর বাম দিক কোনটা, দেখো এটা এদিক থেকে আসছে, এর বাম দিক কোনটা, এর বাম দিক হয়ে যাচ্ছে এটা। এর বাম দিক কোনটা, এর বাম দিক হয়ে যাচ্ছে এটা। এর বাম দিক কোনটা, এর বাম দিক হয়ে যাচ্ছে এটা। আর এর বাম দিক কোনটা, এর বাম দিক হয়ে যাচ্ছে এটা। তাহলে এগুলো যদি মুছে দিই, এবার দেখো তো সার্কুলেশনটা কি হচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরছে। সেই কারণে ঘূর্ণবাতের দিশা দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে কি হয়, দক্ষিণ গোলার্ধে হয়ে যায় ঘড়ির কাঁটার অভিমুখে বা ঘড়ির কাঁটার দিকে। বোঝা গেছে, এটা থেকে তোমাদের শর্ট প্রশ্ন পড়ে। আমি চাই না যে এগুলো মুখস্থ করো, সেই জন্য এত ডিটেলসে ছবি এঁকে এঁকে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করলাম, না হলে আমি বলতে পারতাম যে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য না ঘূর্ণবাতের দিশা উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, তোমরা বুঝতে পারতে না। আমি এখন বললাম, নিশ্চয়ই তোমরা রিলেট করতে পারছো। ঠিক আছে, আচ্ছা।
এবার দেখো নেক্সট যে ঘূর্ণবাতের একটা বৈশিষ্ট্য, সেটা কি তোমাদের তো আলোচনা করলাম যে ঘূর্ণবাতটা কুণ্ডলী আকৃতি হয়ে ঘোরে। তাহলে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি না, এটা কুণ্ডল আকৃতি হয়ে উপরে ওঠে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে, তোমরা একটা নিজেই জিনিস খুঁজে দেখো। এই যে ঘূর্ণবাতটা সৃষ্টি হয়েছে, নিম্নচাপটা সৃষ্টি হয়েছে। আচ্ছা নিম্নচাপ জিনিসটা কি? এই স্থানে সব থেকে বেশি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার কারণে চারিদিক থেকে শীতল ভারী বায়ুগুলি এই স্থানে আসার চেষ্টা করছে। তার মানে ঘূর্ণবাতের যে এটা হচ্ছে একটা কেন্দ্র, তোমরা নিশ্চয়ই জ্যামিতি ধারণা আছে, একটা যদি বৃত্ত হয় এটা তার কেন্দ্র, ঠিক সেরকম এটা যদি ঘূর্ণবাত হয় এটা তার কেন্দ্র। কেন্দ্রে সব থেকে বেশি উচ্চচাপ হবে না নিম্নচাপ হবে, স্বাভাবিক জিনিস। এখানে কেন্দ্রে কি হবে, কেন্দ্রে সব থেকে বেশি নিম্নচাপ থাকবে, নিম্নচাপ থাকবে। আর কি হবে, যত কেন্দ্র থেকে দূরে যাবে, দেখো ডিস্টেন্সটা বাড়ছে, তত বলো চাপটা কমবে না বাড়বে? বলো চাপটা বাড়বে, তাই না? কারণ দেখো এখানে বেশি চাপ, তারপরে এখানে কম চাপ, এখানে তার তুলনায় কম চাপ, এখানে তার তুলনায় কম চাপ, এখানে সব থেকে কম চাপ, এভাবেই তো বায়ুগুলি আসছে। বোঝা গেছে? তাহলে কেন্দ্রে সব থেকে বেশি নিম্নচাপ থাকবে, এবং কেন্দ্র থেকে যত দূরে যাবে তত চাপ বাড়তে থাকবে। এটা হয়ে যাচ্ছে ঘূর্ণবাতের একটা বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, দেখো তোমরা নিশ্চয়ই শুনে থেকেছো যে বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে, আর যখনই ঘূর্ণবাত সৃষ্টি হয়, বড় নিম্নচাপ সৃষ্টি হয়, তখন তোমরা কি দেখতে পাও? আম, সরকার থেকে, গভর্নমেন্ট থেকে সতর্কবার্তা জারি করে কি বলে যে বাড়ির মধ্যে থেকো, বাইরে কোথাও বার হও না। কেন? না প্রচন্ড পরিমাণে ঝড় উঠবে, বজ্রপাত হবে, বৃষ্টি হবে। তার মানে কি, যে ঘূর্ণবাতের ফলে কি, ঘূর্ণবাতের ফলে ঘূর্ণবাতের সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলি দেখা দেয়, বজ্রপাত দেখা দেয়, তাই না? শান্ত তো থাকে না। আর বলো যখন এই ঝড় বজ্রপাত হবে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে, তখন কি হবে, ক্ষয়ক্ষতি কম হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তাহলে ঘূর্ণবাতের ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়। আর কি দেখবো, যে ঘূর্ণবাতের আর একটা বৈশিষ্ট্য, না ঘূর্ণবাতকে দুই ভাগে ভাগ করা যায়, ঘূর্ণবাতের শ্রেণী বিভাগ এটা তোমাদের একটা 2 নম্বরের আকারেও থাকে। ঘূর্ণবাত কি একরকম? না। এই যে পৃথিবীর অবস্থান অনুযায়ী, এই যে পৃথিবীটি, এটা হচ্ছে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। ঠিক আছে। এই যে স্থানটা, এই নিরক্ষরেখার উপরে হচ্ছে 10 আর নিচে 10। ঠিক আছে। তাহলে বাকি 10 থেকে এই যে 23.5 ডিগ্রি নর্থ আর সাউথ, 10 থেকে 23.5 ডিগ্রি নর্থ আর সাউথ, এই স্থানটাকে তো আমরা আলোচনা করেছি তাপমণ্ডলী, এটাকে বলে ক্রান্তীয় অঞ্চল, তাই না? আর এই 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি নর্থ আর সাউথ, এই স্থানটাকে কি বলা হয়, নাতিশীতোষ্ণ, তাই না? এগুলো তো আমরা আগেই আলোচনা করেছি, কি মনে পড়ছে? তাহলে এই স্থানটা হয়ে যাচ্ছে আম, ক্রান্তীয় অঞ্চল, আর এই স্থানটা হয়ে যাচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, তাহলে এই ক্রান্তীয় অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চলে নিশ্চয়ই দু রকমের ঘূর্ণবাত সৃষ্টি হয়। তাহলে ঘূর্ণবাতের শ্রেণীবিভাগ কি, একটা হয়ে যাচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, আরেকটা কি, আরেকটা হয়ে যাচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো, এই যে ঘূর্ণবাত যখন সৃষ্টি হয়, ঘূর্ণবাত কিন্তু এমনটি হয় না যে 10 দিন ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, 15 দিন ঘূর্ণপাত সৃষ্টি হয়েছে, না। এটা একটা লিমিটেড সময়ের মধ্যে হয়। তাহলে কি বলবো, যে ঘূর্ণবাতের কিন্তু সময়সীমা কম, সময়সীমা সময়সীমা কিন্তু কম। ঠিক আছে। আর কি হয় জিনিসটা দেখতে পাওয়া যায়, আর কি জিনিসটা দেখতে পাওয়া যায়, আর কি বৈশিষ্ট্য দেখা যায়, যদি আর দেখা যায় বৈশিষ্ট্য, হ্যাঁ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে চক্ষু। মানুষের যেমন চক্ষু সেরকম চক্ষু না, ঘূর্ণবাতের একটা চক্ষু থাকে।
চক্ষু জিনিসটা কি? এই যে যেখানে সবচেয়ে বেশি নিম্নচাপ সৃষ্টি হয়, ঠিক আছে, সেই স্থানটাকে ঘিরে যখন বায়ুটি ঘুরতে থাকে এভাবে উঠতে উঠতে থাকে, এই যে একটা বিশেষ একটা স্থান তৈরি হয়ে যায়, এই স্থানটা, এটাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। ঠিক আছে, তাহলে এতগুলি বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে ঘূর্ণবাত কি এটা আমাদের ধারণা পেয়ে গেলাম। ঘূর্ণবাত থেকে যদি কোনো প্রশ্ন পড়ে নিশ্চয়ই তোমাদের না জানা কিছু থাকবে না। চলো এবার আলোচনা করো প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত, এবার আলোচনা করবো প্রতীপ ঘূর্ণবাত। ঠিক আছে, দেখো ঘূর্ণবাতটা হচ্ছে সাইক্লোন, CYCLON, সাইক্লোন। আর প্রতীপ ঘূর্ণবাতের ইংরেজি হচ্ছে অ্যান্টি সাইক্লোন, অ্যান্টি সাইক্লোন। আর এই অ্যান্টি কথাটার মানে কি তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড, অ্যান্টি সাইক্লোন। ঠিক আছে, সরি, এটা অ্যান্টিটা হচ্ছে একটা প্রিফিক্স, প্রিফিক্স। এন্টি মানে কি? বিপরীত। এন্টি মানে হচ্ছে বিপরীত। তাহলে এটার মানে কি হয়ে যায় না, প্রতীপ ঘূর্ণবাত মানে কি ঘূর্ণবাতের ঠিক উল্টো অবস্থাটা। ঘূর্ণবাতের ক্ষেত্রে তো আমরা আলোচনা করলাম, প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে জিনিসটা কি হয় দেখো। প্রতীপ ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত একটা নির্দিষ্ট স্থানে, দেখো কোনো একটা স্থানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, কোনো একটা স্থানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, অর্থাৎ খুব বেশি চাপ সৃষ্টি হয়েছে। তাহলে যে স্থানে উচ্চচাপ সৃষ্টি হবে নিশ্চয়ই তার তুলনায় তার ধারে ধারে স্থানগুলো বা অনেক দূরবর্তী স্থানে নিম্নচাপ সৃষ্টি হবে। এটা যদি উচ্চচাপ হয় তাহলে এটা কি নিম্নচাপ, এটাও নিম্নচাপ হবে। আর নিম্নচাপের কনসেপ্ট কি, যে নিম্ন স্থানে নিম্নচাপে কি হয়, বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং বায়ুশূন্য হয়ে যায়, আর সেই স্থান পূরণ করতে কে আসে না এই উচ্চচাপ, এই উচ্চচাপ। ঠিক আছে, এই উচ্চচাপের বায়ু, তাহলে যে জায়গায় উচ্চচাপ সৃষ্টি হবে সেই স্থান থেকে বায়ুগুলি চারিদিকে নিম্নচাপের দিকে অগ্রসর হবে, তাই তো, নিম্নচাপের দিকে অগ্রসর হবে, নিম্নচাপের দিকে অগ্রসর হবে, ব্যাস। এবং ঠিক সেরকম ভাবেই বায়ুগুলি গতি করবে এবং যে ঘূর্ণবাত সৃষ্টি করবে সেটাই হয়ে যায় প্রতীপ ঘূর্ণবাত। ঠিক আছে, এর দেখো কি কি বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। দেখো উচ্চচাপ কি বুঝতে পারা গেল, তোমরা এই ছবিটা দেখে একটা ধারণা করার চেষ্টা করো, তোমরা নিজেরা একটু ভেবে বলো তো, এই ছবিটার মধ্যে বা এই পৃথিবীর এই চাপ বলয়গুলির মধ্যে কোথায় প্রতীপ ঘূর্ণবাত হতে পারে? প্রতীপ ঘূর্ণবাত কখন হচ্ছে না, যেখানে উচ্চচাপ হচ্ছে। তোমরা একটা ভেবে দেখো, এখানে কি হবে? এখানে হবে না, ঠিক বলেছো তোমরা। কেন হবে না? না এখানে তো নিম্নচাপ। এখানে কি হবে? হ্যাঁ, এখানেও হবে না, এখানে তো ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে। তার মানে কি দেখো, যত নিরক্ষরেখা থেকে আমরা দূরে যাচ্ছি, অর্থাৎ ক্রান্তীয় বা নিম্ন অক্ষাংশ যত পার করে যত উচ্চ অক্ষাংশে যাচ্ছি, এটা দেখো মধ্য অক্ষাংশ, এটা হচ্ছে উচ্চ অক্ষাংশ। ঠিক আছে, যত উচ্চ অক্ষাংশ বা মধ্য অক্ষাংশে যাচ্ছি তত বায়ুর চাপটা বাড়ছে, আর বায়ুর চাপ বাড়লে সেখানে কি হবে, সেখানে কিন্তু উচ্চচাপ সৃষ্টি হবে। তার মানে দেখো প্রতিবে ঘূর্ণবাতগুলি সৃষ্টি হয় কোথায়, না এই যে ক্রান্তীয় উচ্চচাপ বলয়কে কেন্দ্র করে বা সুমেরু পদশীয় বা এই যে দুই দুই স্থানে যে কুমরীয় সুমেরীয় কুমেরু স্থান, সেই স্থানকে ঘিরে কিন্তু উচ্চচাপ সৃষ্টি হয়। কেন না আমরা জানি যত নিরক্ষরেখা থেকে যত উপর বা উত্তরে বা দক্ষিণে যায় তত সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং ঠান্ডা শীতল স্থান তৈরি হয়, এবং যত শীতল হবে তত উচ্চচাপ সৃষ্টি হবে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো প্রতিভ ঘূর্ণবাতের কি কি বৈশিষ্ট্য, সবথেকে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হয়ে যাচ্ছে না ঘূর্ণনের দিশা, ঘূর্ণনের দিশা। দেখো প্রতিভ ঘূর্ণবাত হচ্ছে ঘূর্ণবাতের বিপরীত অবস্থা। তাহলে ঘূর্ণবাতটা আলোচনা করেছিলাম, ঘূর্ণবাত কি হয় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে না উল্টো দিকে, বিপরীত দিকে প্রবাহিত হয়, আলোচনা করেছিলাম বিপরীত দিকে। ঠিক আছে, কিন্তু এই প্রতিভ ঘূর্ণবাত তো ঘূর্ণবাতের উল্টো, তাই এই প্রতিভ ঘূর্ণবাত যখন উত্তর গোলার্ধে সৃষ্টি হয়, উত্তর গোলার্ধে যখন সৃষ্টি হয় তখন কিন্তু এটা ঘড়ির কাঁটার, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, ঘড়ির কাঁটার দিকে
মানে ঘূর্ণন করে আর কি, ঘূর্ণন করে। কিভাবে ঘূর্ণন করে দেখো কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এটা উচ্চচাপ, তার আশেপাশে নিম্নচাপ, তাই উচ্চচাপ থেকে বায়ুগুলি যাবে। তাহলে এটা ধরে নাও এটা হচ্ছে উত্তর গোলার্ধে আছে, নর্থ মানে উত্তর গোলার্ধে, তাহলে উত্তর গোলার্ধে ডান দিকে বাগবে। তাহলে এর ডান দিক কোনটা? এর ডান দিক, এর ডান দিক হয়ে যাচ্ছে কোনটা দেখো, এর ডান দিক হয়ে যাচ্ছে এটা, তাই না? ঠিক সেরকম এটা ডান দিক কোনটা? এটা ডান দিক হয়ে যাচ্ছে এটা। এটার ডান ডান দিক কোনটা? এটা ডান দিক হয়ে যাচ্ছে এটা। আর এটার ডান দিক কোনটা? এটা ডান দিক হয়ে যাচ্ছে, বলো তোমরা, এটা ডান দিক হয়ে যাচ্ছে এটা। তাহলে এগুলো যদি আমি মুছে দিই, দেখো তো এই সার্কুলেশনটা কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না এন্টি ক্লকওয়াইজ হচ্ছে? দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে, এভাবে ঘুরছে জিনিসটা, বুঝতে পারা যাচ্ছে? তাই প্রতিব ঘূর্ণবাদ উত্তর গোলার্ধে ডান দিকে ঘোরে। এটা তোমাদের প্রশ্ন 2 নম্বরের কনসেপচুয়াল প্রশ্ন পড়তে পারে যে প্রতিব ঘূর্ণবাদ উত্তর গোলার্ধে কেন ডান দিকে ঘোরে, বা তোমাদের শর্ট প্রশ্নে তোমাদের প্রশ্নের আকারে থাকতে পারে যে কোন ঘূর্ণবাতে উত্তর গোলার্ধে ঘূর্ণনের গতি ডান দিকে হয়, প্রতিব ঘূর্ণবাদ না ঘূর্ণবাদ? তাহলে অ্যান্সার কি হবে? প্রতিব ঘূর্ণবাদ। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধে যদি ডান দিকে হয়, দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধের উল্টোটা হবে। দক্ষিণ গোলার্ধে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে প্রতিব ঘূর্ণবাদ জিনিসটা কি হচ্ছে, কোন স্থান থেকে বায়ুটি চলে যাচ্ছে, তার মানে কি সেই স্থানে একটা শান্ত আবহাওয়া বিরাজ করবে। ঠিক আছে, দেখো এখন আমি আর এই প্রতিব ঘূর্ণবাদের এতটা ডিটেলস আমি আলোচনা করছি না, কেন? তোমাদের যখন এই একটু পরে আলোচনা করছি যে ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাদের পার্থক্য কি, তখন এটা ডিটেলস আলোচনা করছি। একটু তোমরা ওয়েট করো, আমি এটা মুছে দিই। তাহলে ঘূর্ণবাদ আলোচনা করা হলো, প্রতিব ঘূর্ণবাদ আলোচনা করা হলো। এবার কি আলোচনা করব না, এদের পার্থক্য কি, বিশেষ পার্থক্য থাকে যার জন্য এই দুটি আলাদা। এটা তোমাদের 3 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন আকারে পড়তে থাকে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই পার্থক্য করতে জানো, কিভাবে পার্থক্য করে। এখানে লেখে বিষয়, অর্থাৎ কোন বিষয়কে কেন্দ্র করে পার্থক্যটা করা হচ্ছে, এখানে কাদের কাদের সাথে পার্থক্য হচ্ছে সেটা লিখতে হয়। এটা হচ্ছে ঘূর্ণবাদ, আর এখানে কি লিখবো না, প্রতীপ ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদ। ঠিক আছে, দেখো কি বিষয়ের উপর পার্থক্যটা করা হচ্ছে প্রথমে, না অবস্থান। অবস্থান, দেখো আবার কিন্তু আমাদের ম্যাপের ছবির প্রয়োজন হবে। এখানে ছোট্ট করে একটা ছবি আঁকছি। এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। ঠিক আছে, দেখো তাহলে ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হয় আলোচনা করেছিলাম। ঘূর্ণবাদ সৃষ্টি হয় কি, ক্রান্তীয় অঞ্চলে আর নাতিশীতোষ্ণ অঞ্চলে। ঠিক আছে, তাহলে ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হয় না, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে। ঠিক আছে, বা মধ্য অক্ষাংশের মধ্যে। মধ্য অক্ষাংশের মধ্যে মানে কি না, এই যে নিরক্ষরেখা থেকে এই যে স্থানটা, এটাকে মধ্য অক্ষাংশ বলা হয়। আর প্রতিব ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হবে, যেখানে সব থেকে বেশি উচ্চচাপ সৃষ্টি হবে। তার মানে কি যত নিরক্ষরেখাতে যত দূরে যাবে তত বেশি শীতল, তাই সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে, আর নিম্নচাপ সরি উচ্চচাপ সৃষ্টি হবে, আর উচ্চচাপ সৃষ্টি হলে কি প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হয়। তার মানে কি এই প্রতিব ঘূর্ণবাদের অবস্থান কি না, মধ্য, এই যে নাতিশীতোষ্ণ অঞ্চল সেখানে কিন্তু প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হয়। মধ্য ও উচ্চ অক্ষাংশে এদের কিন্তু সৃষ্টি হয়। মধ্য অর্থাৎ এই স্থান থেকে এই স্থানের মধ্যে কিন্তু প্রতিব ঘূর্ণবাদ কিন্তু সৃষ্টি হয়, আর এখানে ঘূর্ণবাদ সৃষ্টি হয়, এই স্থানটির মধ্যে ঘূর্ণবাদ সৃষ্টি হয়। আর কি পার্থক্য আমরা দেখতে পাবো? অবস্থানের পর নেক্সট পয়েন্ট হচ্ছে উৎপত্তি। উৎপত্তি অর্থাৎ উৎপত্তিটা কি হচ্ছে না, এই যে কর্কটীয় আর কর্কটীয় আর কর্কটীয় এবং মকরীয় যে নিম্নচাপ যে স্থানগুলি, সেই স্থানে এদের কিন্তু উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, দেখো একটা তোমাদের কনসেপ্ট আছে, এটা হচ্ছে স্থলভাগ
আর এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে স্থলভাগ, আর এটা হচ্ছে জলভাগ। এই যে ঘূর্ণবাত, এই ঘূর্ণবাত কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদ্বীপ, আর দুই দিকে কিন্তু সাগর আছে, এটা হচ্ছে আরব সাগর, এটা ভারত মহাসাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই ঘূর্ণবাত কিন্তু সবসময় কিন্তু জলভাগে সৃষ্টি হয়, এটা কিন্তু একটা বিরাট পয়েন্ট। এটা তোমাদের শর্ট প্রশ্নের আকারে থাকে যে ঘূর্ণবাত আর প্রতিকূল ঘূর্ণবাতের মধ্যে কোনটি শুধুমাত্র জলভাগে উৎপন্ন হয়। এই ঘূর্ণবাতটা কিন্তু এই জলভাগে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে উৎপত্তি যদি বলা হয় ঘূর্ণবাত, সেটা কি হবে না, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে জলভাগে এর উৎপত্তি। বুঝতে পারা গেছে? ঠিক আছে। ঠিক সেই তুলনায় প্রতিকূল ঘূর্ণবাত কিন্তু জলভাগের পাশাপাশি, জলভাগে কম হয়, ঠিক আছে, জলভাগের পাশাপাশি সব থেকে বেশি কিন্তু স্থলভাগে স্থলভাগে উৎপন্ন হয়। ঠিক আছে। দেখো আমার হাতে লেখাটা একটু খারাপ হতে পারে, না হলে অনেক সময় চলে যাবে। আশা করি আমি যে স্পিডে কথাটা বলছি তোমরা নিজেরা হ্যান্ড রিটেন নোট তৈরি করতে পারো, বা এটা শুনে শুনে কনসেপ্টটা বুঝতে পারো। ঠিক আছে, এটার জন্য আমি একটু অ্যাপোলোজাইজ হতে পারি যে আমি হাতে লেখাটা একটু খারাপ করছি। এটা কিন্তু কিছু করার নেই। এবার দেখো বায়ুর চাপ। বায়ুর চাপ যুক্ত কি, দেখো তোমাদের দুটি আলোচনা করার সময় আমি আলোচনা করেছিলাম যে বায়ুর চাপ জিনিসটা কি। বায়ুর চাপটা কি হয়, ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর কেন্দ্রে কি হবে, নিম্নচাপ থাকবে। তাহলে কেন্দ্রে থাকে কি, কেন্দ্রে থাকে নিম্নচাপ, তাই না, কেন্দ্রে থাকে নিম্নচাপ। নিম্নচাপকে কেন্দ্র করে চারিদিক থেকে বায়ুগুলি শীতল স্থান থেকে ভারী বায়ুগুলি আসার চেষ্টা করে। তাহলে এখানে থাকে কি, নিম্নচাপ। আর এখানে কেন্দ্রে কি থাকবে, আর এখানে কেন্দ্রে থাকবে উচ্চচাপ, তাই না। আমরা তো আলোচনা করলাম এখানে একটা উচ্চচাপ সৃষ্টি হবে, উচ্চচাপ আশেপাশে থাকবে নিম্নচাপ, আর সেই স্থানগুলিতে বায়ু যাওয়ার চেষ্টা করবে। তাহলে প্রতিকূল ঘূর্ণাবাতের কেন্দ্রে থাকে কি, উচ্চচাপ। আর কি পার্থক্য দেখতে পাবো আমরা, না ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতি জিনিসটা কি, ঘূর্ণাবাতের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি বেশি। যেমন কিছু কিছু বৈশিষ্ট্য যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে টর্নেডো, হ্যারিকেন, এগুলি প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি করে মানুষের ঘর বাড়ি, এগুলি কিন্তু উজাড় করে দেয়, প্রচুর পরিমাণে গাছপালা পড়ে যায়, বিদ্যুতের পোল পড়ে যায়, প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। আর প্রতিকূল ঘূর্ণাবাতের ফলে কি হয়, ক্ষয়ক্ষতি হয় না। কেন না, প্রতিকূল ঘূর্ণাবাতের ফলে কোনো স্থানের বায়ু কি হয়, বায়ুগুলি চলে যায়, এবং প্রাকৃতিক গোলযোগগুলি হয় না, মেঘ পরিষ্কার থাকে। ঠিক আছে। আর কি দেখবো আমরা, সেটা হয়ে যাচ্ছে কি বায়ু প্রবাহের দিক। বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের দিক তো আলোচনা করলাম কি, ঘূর্ণাবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, তাই না। আর প্রতিকূল ঘূর্ণাবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার কি বিপরীতে, তাই না। এগুলো তো আলোচনা করলাম, দেখো এখন তাই কত তাড়াতাড়ি করতে পারা যাচ্ছে। এবার দেখো আবহাওয়া, যখন ঘূর্ণাবাত সৃষ্টি হয় তোমরা নিজেরাই বলো আমাদের আবহাওয়াটা কিরকম থাকে, আমাদের আবহাওয়া থাকে অশান্ত, মেঘাচ্ছন্ন। আবহাওয়া থাকে অশান্ত, মেঘাচ্ছন্ন, তাই না। আর প্রতিকূল ঘূর্ণাবাতের ফলে আবহাওয়া কি থাকে, আবহাওয়া থাকে পরিষ্কার, আবহাওয়া থাকে পরিষ্কার। আর কি বৈশিষ্ট্য দেখবো,